যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল কাতারের দোহায় চলছে আলোচনা, যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। ইতিবাচক ফলাফলের চেষ্টায় বাইডেন প্রশাসন। এবং লন্ডন ক্লিনিকে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, চলছে ভিডিও থেরাপি, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। শুক্রবার নাগাদ মিলবে সব রিপোর্ট, এরপর ঠিক হবে চিকিৎসা পদ্ধতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল। গেল 7 দিন ধরে কাতারের দোহায় চলা আলোচনায় যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতির ইতিবাচক ফলাফলের জন্য আপ্রাণ চেষ্টা করছেন বলে জানান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও অবরুদ্ধ উপত্যকাটিতে আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এতে একদিনেই প্রাণ হারিয়েছেন 45 নিরীহ ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই গেল 7 দিন ধরে কাতারে চলছে যুদ্ধবিরতির আলোচনা। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি হবে। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। একই দিন বিদায়ী প্রেসিডেন্ট মার্কিন জো বাইডেন বলেন, তার প্রশাসন তোড়জোড়ের সঙ্গে এ বিষয়ে কাজ করছে। যুদ্ধবিরতি হলে জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনে মানবিক সেবা পৌঁছানো সম্ভব হবে। এ বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে শিগগিরই আলোচনা করবেন বলেও জানান তিনি। একই সুরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। তার দাবি, আগের যে কোনো সময়ের চেয়ে এবার অনেক বেশি এগিয়েছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা। চুক্তিতে পৌঁছানো নিয়ে যুক্তরাষ্ট্র বেশ আশাবাদী বলে সংবাদ মাধ্যম NBC-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। অন্যদিকে অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তিটি 3 ধাপে বিভক্ত থাকবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ভাগে 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করছে তেল আবিব। দ্বিতীয় ধাপ শুরু হবে চুক্তিটির 16তম দিনে। এ সময় জোর দেওয়া হবে সব নাগরিক এবং বন্দী সেনাদের মুক্তির বিষয়ে। তৃতীয় এবং শেষ ধাপে থাকবে অবরুদ্ধ উপত্যকাটির পরবর্তী সরকার প্রতিষ্ঠা নিয়ে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আসাদ সরকারের পতনের পর সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় রিয়াদ সফরে গেছেন মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিকরা। দামেস্কের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে জোটের পক্ষ থেকে সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার সহযোগিতা ছাড়াই দেশ পুনর্গঠনের আশাবাদী সিরিয়ার সাধারণ মানুষ। আসাদ সরকারের পতনের পর সিরিয়া পুনর্গঠনে সৌদি আরবের রিয়াদে প্রথমবারের মতো শুরু হয়েছে সিরিয়া বিষয়ক আলোচনা। সিরিয়ার ভবিষ্যৎ করণীয় ঠিক করতে এক টেবিলে বসেন মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর শীর্ষ কূটনীতিক। বাশার আল আসাদ সরকারের পতনের পর সৌদি আরবের নেতৃত্বে সিরিয়া বিষয়ে এটি প্রথম বৈঠক। বৈঠকে সিরিয়ার নতুন প্রশাসনের পক্ষ থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দামেস্ককে সচল রাখতে আন্তর্জাতিক তহবিলের ওপর জোর দেওয়া হয়। নিষেধাজ্ঞা ইস্যুতে আলোচনায় সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর পররাষ্ট্রনীতি প্রধান জানান, আগামী 27 জানুয়ারি ব্রাসেলসে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে জোটের 27 দেশ আলোচনা করবে। অবশ্যই নিষেধাজ্ঞাগুলো দেশ গঠনে বাধা সৃষ্টি করছে, বিশেষ করে ব্যাংকিং খাতে। তবুও এই অবস্থাতেই পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। যদি আমরা দেখি সঠিক পথে এগোচ্ছে, তাহলে পরবর্তী পদক্ষেপ নেব। কিন্তু যদি দেখি ভুল পথে এগোচ্ছে দেশ, তাহলে আমরাও পিছু হটব। সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বানও জানায় ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার সহযোগিতা ছাড়াই দেশ পুনর্গঠনে ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাবছে সিরিয়ার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুতিন প্রশাসন আসাদ সরকারকে সহায়তার মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে। বর্তমানে সিরিয়া ভূখণ্ড থেকে রুশ সেনারা চলে যাবে এমন প্রত্যাশা তাদের। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। অসহায় বাসিন্দাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন হাজার হাজার মানুষ। খোলা হয়েছে ত্রাণ সহায়তা কেন্দ্র। খাবার, পানি, ঔষধপত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জড়ো হয়েছেন ক্যালিফোর্নিয়ার আর্কেডিয়া শহরের সান্তা আনিতা পার্কে।
বড়দের পাশাপাশি শিশুরাও কাজ করছে স্বেচ্ছাসেবী হিসেবে। খাবার, পানি, ওষুধ, কাপড় ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রোববার শত শত মানুষ জড়ো হন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আর্কেডিয়া শহরের সান্তা আনিতা পার্কে। ইটন দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য সহায়তা পৌঁছে দিতে যে যেভাবে পারছেন করছেন সাহায্য। আগুন নেভাতে জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে যাওয়া দমকল কর্মীদের মধ্যে খাবার বিতরণ করতে চান। সামাজিক মাধ্যমে এমন পোস্টে নিজের ইচ্ছার কথা জানান এক ব্যক্তি। তার সেই পোস্টের পরে শুরু হয় এই সহায়তা উদ্যোগ। তার সঙ্গে এই কার্যক্রমে যুক্ত হবেন বলে জানান অনেকে। বড়দের পাশাপাশি শিশুরাও যোগ দেয় আগুনে ক্ষতিগ্রস্ত জনপদের বাসিন্দাদের সহায়তায়। I'm here with my family, my mom and my sister. And yesterday I took some friends over to come here and help. You know, social media has been a great help, you know. We couldn't have done this without social media. শুধু এই স্থানটিতেই নয়, দাবানলে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে অন্যান্য অঞ্চলেও ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। হলিউড সেলিব্রিটিরাও ভোগান্তিতে থাকা বাসিন্দাদের সহায়তায় এগিয়ে আসছেন। এছাড়া স্থানীয় রেস্তোরাঁগুলো বাস্তুচ্যুত মানুষদের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছে। কাকলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস অঞ্চলের ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। শুরুতে বলা হয় নতুন বছরকে স্বাগত জানাতে ব্যবহৃত আতশবাজি থেকে আগুন ধরে। তবে তা নেভানোর কয়েকদিন পর নতুন করে এই আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আতশবাজি থেকে শুরু হওয়া আগুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস এলাকার কয়েক একর জমি পুড়ে ছাই হয়ে যায়। ওই আগুন নেভাতে হেলিকপ্টারের সাহায্যে ব্যাপক চেষ্টা চালানো হয়। সে সময় পাহাড়ি এলাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ধারণা করা হয়। তবে সপ্তাহখানেক পর আবারও একই এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। এই দাবানলের মূল কারণ নিয়ে তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে আগুন পুনরায় জ্বলে উঠতে পারে। নিউ ইয়ারের সময় আগুন যেখানে লেগেছিল নতুন আগুন তার কাছাকাছি স্থান থেকে ছড়িয়ে পড়েছে বলে স্যাটেলাইট চিত্র থেকে প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন বাতাসের গতিবেগ বাড়ায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চলমান দাবানলে এখন পর্যন্ত 12,000-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। শহর জুড়ে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল বাহিনীর সময়মতো প্রতিক্রিয়া ছিল না। আগুন নেভানোর পরেও পর্যবেক্ষণের ঘাটতি থাকায় এ ধরনের ঘটনা ঘটছে বলে ধারণা করছেন তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সোমবার আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পারিবারিক সান্নিধ্য ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চলছে ফিজিওথেরাপি। সোমবার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসী যেমন উদ্বিগ্ন, ঠিক একইভাবে এখানকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হসপিটালের প্রত্যেকটা স্টাফ তারা কাজ করছে। তিনি আরো বলেন বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সেই বিষয়ে এখন আলোচনা চলছে। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। উনি কিন্তু কখনোই নিজের শারীরিক অসুস্থতা মানুষকে প্রকাশ করেন নাই। আপনারা খেয়াল করে দেখবেন ওনার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু উনি সবসময় মানুষের কথা বলেছেন। বেগম জিয়ার খবর নিতে যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন, এটাই আমাদের আহ্বান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজ্যের দি লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা বলছেন আগামী শুক্রবারের মধ্যে সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসবে এবং এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তার পূর্ণাঙ্গ চিকিৎসার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ট্রাম্প প্রশাসন মার্কিন মসনদে বসার আগেই বেকায়দায় পড়েছে ইউক্রেন। রাশিয়ার হামলার মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে দেশটি।
পূর্বাঞ্চলে রুশ বাহিনীর দোনেস্ক অঞ্চলের কয়েকটি শহর দখল করে নেওয়ায় বিপাকে পড়েছে জেলেনস্কি প্রশাসন। নির্বাচনী প্রচারণায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প সম্ভাব্য প্রশাসন বলছে আলোচনা শুরু করতে লাগবে বেশ কিছু সময়। আর কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে কি ব্যবস্থা নেন তা নিয়ে চিন্তায় আছে কিয়েভ। পাশাপাশি মার্কিন সহায়তা আগামীতে কতটা মিলবে তা নিয়েও শঙ্কা আছে প্রেসিডেন্ট জেলেনস্কির। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগেই বেকায়দায় ইউক্রেন। রাশিয়ার আক্রমণের মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারাচ্ছে দেশটি। এরই মধ্যে পূর্বাঞ্চলের দোনেস্ক অঞ্চলের বেশ কিছু শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিলেও তার সম্ভাব্য প্রশাসন বলছে আলোচনা শুরু করতে লাগবে বেশ কিছু সময়। যুদ্ধের সমাপ্তি ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার দাবি কিয়েভের। তবে রাশিয়া যেহেতু এখনও দোনেৎস্ক সহ 4টি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়, ইউক্রেনের জন্য তা মেনে নেওয়া কঠিন। অন্যদিকে লক্ষ্য পূরণ ছাড়া আপাতত কোনো ধরনের সমঝোতায় রাজি নয় মস্কো। ক্ষমতা গ্রহণের পর দুপক্ষকে নিয়ে ট্রাম্প শান্তি আলোচনা শুরুর ইচ্ছা প্রকাশ করলেও রিপাবলিকান দলের প্রতিনিধি সাবেক জেনারেল কিথ কেলক আশা করছেন 100 দিনের মধ্যে একটি স্থিতিশীল সমাধান পাওয়া যাবে। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন তারা যুদ্ধের শর্তে কোনো আপোষ করবেন না এবং দেশের জন্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে উদ্গ্রীব। নাদিম মারজান, সময় সংবাদ। নতুন করে রাশিয়ার 183টি তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় আবারও আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি $81 ছাড়িয়ে গেছে, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ, যার প্রভাব পড়বে জ্বালানি তেল আমদানি নির্ভরশীল দেশগুলোর ওপর। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। বিশ্ববাজারে ফের $80 উপর উঠে গেছে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানায় সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.48 বা 1.86% বেড়ে পৌঁছেছে $81.24, যা 27 আগস্টের পর সর্বোচ্চ। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম $1.53 বা 2% বেড়ে দাঁড়িয়েছে $78.10, যা গেল অক্টোবরের পর সর্বোচ্চ। 8 জানুয়ারি থেকে অপরিশোধিত তেলের দাম 6% বেশি বেড়েছে। এর মধ্যে রাশিয়ার ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আবারও অস্থির করে তুলেছে জ্বালানি তেলের বাজার। তেল বিক্রির আয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগ তুলে গ্যাসপ্রম নেফট ও সারগুত নেফটে গ্যাস সহ 183টি রুশ তেল সরবরাহকারী জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে রাশিয়ার তেল রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। অন্যদিকে বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক দেশ চীন ও তৃতীয় বৃহত্তম আমদানিকারক ভারত বিপাকে পড়বে, কারণ রাশিয়ার বাইরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা আমেরিকার দেশগুলো থেকে তেল আমদানি করতে গেলে দেশ দুটির খরচ অনেক বেড়ে যাবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। বিক্ষোভে উত্তাল রোমানিয়া। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট বাতিল করে দেয়া আদালতের রায়ের প্রতিবাদে রাজধানীর বুখারেস্টে জড়ো হন হাজার হাজার মানুষ। প্রথম দফা ভোটের ফলাফল পুনর্বহাল করে দ্রুত দ্বিতীয় দফায় ভোট আয়োজনের দাবি জানান বিক্ষোভকারীরা। একই সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানির পদত্যাগের দাবিও জানান তারা। রোববার রোমানিয়ার রাজধানী বুখারেস্টের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আয়োজনের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। আন্দোলনকারীদের দাবি, রোববারের এই আন্দোলনে 1 লাখের বেশি মানুষ অংশ নেয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন ডানপন্থী বিরোধী দল অ্যালায়েন্স ফর ইউনাইটিং রোমানিয়ান্সের নেতারা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত দ্বিতীয় দফা নির্বাচনের দাবি জানান তারা। একই সঙ্গে প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিসের পদত্যাগেরও দাবি জানান তারা। আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই। নির্বাচনের দ্বিতীয় দফার ভোট পুনরায় শুরু করতে হবে। তীব্র আন্দোলনের মধ্যেই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে রোমানিয়া সরকার। আগামী 4 এবং 18 মে হতে পারে প্রেসিডেন্ট নির্বাচন।
এর আগে গত 6 ডিসেম্বর প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল ঘোষণা করে দেশটির আদালত। রায়ে বলা হয়েছে নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী ক্যালিন জর্জেস্কু আইন লঙ্ঘন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তার প্রচারণায় রাশিয়ার সমর্থন ছিল বলেও অভিযোগ ওঠে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ভারতের প্রয়াগরাজে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কুম্ভ মেলা। এতে দেশ বিদেশ থেকে হাজারো পুণ্যার্থী অংশগ্রহণ করেন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ঢোলের আওয়াজ, শঙ্খধ্বনি আর দেবতার আরতির সঙ্গে শুরু হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কুম্ভ মেলা। সোমবার ভারতের প্রয়াগরাজে লাখো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। ধারণা করা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। অংশ নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসছেন ভক্তরা। গঙ্গা স্নান করার পাশাপাশি করছেন পূজা অর্চনাও। অসাধারণ। ভারত পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র, তাই এখানে আসতে পেরে আমি খুশি। এবারই প্রথম আমি এই দেশে এলাম। বেনারস থেকে সরাসরি চলে এসেছি। আমি বিশেষ করে মহাকুম্ভে অংশ নিতেই এখানে এসেছি। আমি সবসময়ই মহাকুম্ভের ব্যাপারে পড়তাম। কিছুদিন আগে মনে হলো সব ছেড়ে ছুড়ে এখানে চলে আসি। হিন্দু ধর্মের পুরাণ মতে সরস্বতী নামের এক নদী প্রয়াগরাজে এসে গঙ্গা ও যমুনা নদীর সঙ্গে মিলিত হয়। এই তিন নদীর মিলনস্থলেই তাই আয়োজন করা হয়েছে এই মেলার। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, শুভ দিনে এই পানিতে ডুব দিলে তাদের যাবতীয় পাপ মুছে যাবে। গঙ্গা স্নান করতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। গঙ্গা, যমুনা ও সরস্বতী দেবীকে আমি কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে এই সৌভাগ্য করে দিয়েছেন। আগামী 6 সপ্তাহ ধরে ভক্তদের আনাগোনায় মুখর হয়ে উঠবে মহাকুম্ভের প্রাঙ্গণ। ধারণা করা হচ্ছে প্রায় 40 কোটি তীর্থযাত্রীর সমাগম হবে এবারের কুম্ভ মেলায়। তাদের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে নানা আয়োজন করছে দেশটির প্রশাসন। ভারতের জন্য নিজেদের পর্যটন ব্যবস্থা এবং ভিড় ব্যবস্থাপনা প্রদর্শনের পাশাপাশি হিন্দু ধর্মকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এটি বেশ ভালো একটি সুযোগ বলে মনে করছে কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের দক্ষিণাঞ্চলের তিরুচিরাপল্লী শহরে আয়োজিত হয়েছে কুকুরের শো। রোববার আয়োজিত এই শোতে অংশগ্রহণ করেছে 35 প্রজাতির 200টি কুকুর। কুকুরদের প্রাণঘাতী র্যাবিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয়। চমৎকার সাজে নিজেদের পোষা কুকুরদের সাজিয়ে প্রাণীপ্রেমীদের হেঁটে যাওয়ার এ দৃশ্য ভারতের দক্ষিণাঞ্চলের। এ উপলক্ষে স্থানটিতে সমাগম ছিল অঞ্চলটির প্রাণীপ্রেমী বাসিন্দাদের। কেউ কেউ নিজেদের পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতায় নাম লেখালেও অনেকেই এসেছেন অসাধারণ এ দৃশ্য উপভোগ করতে। এবছর প্রতিযোগীর সংখ্যা ছিল 150 জনেরও বেশি। স্থানীয় সময় রোববার আয়োজিত শোতে 35টি প্রজাতির অন্তত 200টি কুকুর ছিল। ছিল বিগল, রটওয়েইলার, বেলজিয়ান শেফার্ড ও আমেরিকান বুলডগ প্রজাতির কুকুর। Here you can see a lots of breed over here. In India, moreover, 47 breeds are over there. In that here itself you can see 35 breeds of puppies. I don't know what to say because I feel very happy to say this one. Here in one place you can see so many varieties of puppies. All the pet lovers are very happy to see this. I'm so excited to coming for here to seeing this dog show. এই আয়োজনকে কুকুরদের নিয়ে সাধারণ কোনো শো মনে হলেও এর পেছনে ছিল অসাধারণ একটি উদ্দেশ্য। কুকুরদের জন্য প্রাণঘাতী রোগ র্যাবিস নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। কাকুলি আখতার, সময় সংবাদ। বিশ্বের শীতলতম একটি স্থান হিসেবে পরিচিত রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চল। জায়গাটিতে এবার -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন একদল সাহসী দৌড়বিদ। -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বনের মধ্য দিয়ে দৌড়ানো, তাও আবার রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের ওই মিয়াকনস্কিতে, যা বিশ্বের অন্যতম শীতলতম স্থানগুলোর একটি। তবে এমনটাই ঘটেছে। ওই মিয়াকনস্কিতে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রচণ্ড ঠান্ডায় এতে অংশ নেন একদল সাহসী দৌড়বিদ।
ঠান্ডা এতটাই তীব্র যে দৌড়ানোর সময় তাদের চুল, চোখের পাতায় বরফ জমতে দেখা যায়। প্রচণ্ড শীতে বনের মধ্য দিয়ে এভাবে দৌড়ানো মোটেই সহজ নয়। পানির স্বল্পতা পূরণে ঠান্ডার পরিবর্তে গরম পানি পান করতে দেখা যায় ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীদের। 23 কিলোমিটার দৌড়ানোর পর খুব কঠিন হয়ে যায় আমার জন্য। আমার লিভারে সমস্যা হচ্ছিল। যতটুকু পেরেছি দৌড়েছি। প্রকৃতি খুবই সুন্দর, এখানকার মানুষও খুব অতিথি পরায়ণ। বেশ কয়েকজন পথচারীর সঙ্গে আমার দেখা হয় যারা ভালোভাবে আমাকে স্বাগত জানায়। খুব সুন্দর এই বিষয়টি। ইয়াকুতিয়া শাখা প্রজাতন্ত্র নামেও পরিচিত, রাশিয়ার বৃহত্তম একটি অঞ্চল। দেশটির মোট ভূখণ্ডের 1/5 জুড়ে অবস্থিত। অঞ্চলটির রাজধানী ইয়াকুৎস্ক। পৃথিবীর অন্যতম শীতলতম একটি শহর এটি। শীতকালে এখানে প্রতিদিন 4 ঘন্টারও কম সময় সূর্যালোক থাকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আসন্ন চীনা নববর্ষকে কেন্দ্র করে চীনে নানা আয়োজন শুরু হয়ে গেছে। নববর্ষ উপলক্ষে রাশিফলের থিমে বাসিন্দাদের জন্য সাবওয়ে পাস কার্ডের সংস্করণ করা হয়েছে। ঐতিহ্যবাহী জিনিসের সঙ্গে সাজানো রয়েছে কিছু কার্ড। চীনের বেইজিং শহরে ভিন্নধর্মী এই কার্ড বানানো হয়েছে চীনা নববর্ষ ঘিরে। এই বছরের থিম সাপ, তাই কার্ডেও এর ছাপ দৃশ্যমান। এছাড়াও রয়েছে ভাগ্যবান লাউ ও মাহজন ব্লকের আকৃতির কার্ড। এই থিমের কার্ড তৈরি করার অন্যতম কারণ হলো এগুলো চীনা সংস্কৃতিতে শুভ প্রতীক হিসেবে ধরা হয়। এই পাস কার্ডগুলো দিয়ে স্থানীয় যাত্রীরা সাবওয়ের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। চীনের সংস্কৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব চীনা নববর্ষ। কখনো কখনো এটিকে বসন্ত উৎসব বা চন্দ্র নববর্ষ বলা হয়। পরিবার পরিজন নিয়ে সবার সঙ্গে আনন্দ আয়োজনে দিনটি পালন করেন নাগরিকরা। তাই উৎসবটি আসার আগেই নানা আয়োজনে শামিল হচ্ছেন বাসিন্দারা। এই বছর সাপের বছর, যা ধন সম্পদ, সমৃদ্ধি এবং জ্ঞানকে প্রতিফলিত করে। মিশরের সংস্কৃতির মতো আমাদের সংস্কৃতিতেও এটি শক্তি, স্বাস্থ্য এবং জ্ঞানের প্রতীক। আমি এখানে কিছু সৃজনশীল পণ্য দেখতে পেলাম, যেমন কিছু কার্ড যা আমরা সাবওয়েতে ব্যবহার করতে পারবো। আমি সাবওয়ে স্টেশনে এই প্লাস টয়টি দেখেছি। প্রথমে ভেবেছিলাম এটি একটি পুতুল। আমার চিন্তার বাইরে ছিল যে এটি একটি ট্রাভেল কার্ড হতে পারে। এটি নতুন বছরের অন্যতম পাওয়া। 15 দিন ধরে বিশ্বের নানা দেশে চীনা নববর্ষ জাঁকজমকের সাথে পালিত হয়। এবছর চীনা নববর্ষ উদযাপিত হবে 29 জানুয়ারি। ঐতিহাসিক চীনা চন্দ্র সূর্য ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে নববর্ষের তারিখ নির্ধারণ করা হয়। অর্জিতা শহীন, সময় সংবাদ। চীনে লাবার আয়োজন ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। চন্দ্রবর্ষ পঞ্জিকার নতুন বছরের আগমনী বার্তা নিয়ে দেশ জুড়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে উষ্ণতা আর ঐতিহ্যের ছোঁয়া। চীনের এই ঐতিহ্যবাহী বসন্ত উৎসব পরিবার ও সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করে বলে বিশ্বাস স্থানীয়দের। বসন্ত চীনের অন্যতম বড় ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। লাবা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় এর প্রস্তুতি। চন্দ্র বর্ষপঞ্জিকার 12 মাসের 8ম দিনে পালিত হয় লাবা। এই উৎসবে সকাল থেকেই চীনের বিভিন্ন প্রান্তে শুরু হয় নানা রঙের প্রস্তুতি। শহর থেকে গ্রাম সবখানেই চোখে পড়ে আনন্দ উল্লাস। ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা সবকিছুতেই ফুটে ওঠে উৎসবের রং। হুবেই প্রদেশের গুচেং অঞ্চলে এই উৎসবের অন্যতম আকর্ষণ লাবা পায়েস তৈরি হয়। হুবেই প্রদেশের গুচিং অঞ্চলে এই উৎসবের অন্যতম আকর্ষণ লাবা পায়েস তৈরি। স্থানীয়রা পদ্ম ফুলের বীজ, খেজুর আর চাল দিয়ে তৈরি করেন ঐতিহ্যবাহী এই খাবার। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ভিন্নতায় ভরা এই উৎসবে অংশ হতে হাজির হয় মানুষ। উত্তর চীনের শানসি প্রদেশে লাবা রসুন প্রস্তুতিতে মেতে উঠেছেন স্থানীয়রা। ভিনেগার আর চিনি মিশিয়ে তৈরি এই খাবার নতুন বছরকে শুভকামনা জানাতে তৈরি করা হয়। আর মরিন দাওয়া দাওয়ার স্বশাসিত অঞ্চলে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে দই আর চালের বিশেষ রান্না। শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, লাবা উৎসবের আমেজ পৌঁছে যায় সামরিক ক্যাম্পেও। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে সেনাদের জন্য প্রস্তুত করা হয় উষ্ণ লাবা পায়েস। পার্বত্য অঞ্চলেও সেনারা বিশেষ উপকরণ দিয়ে পায়েস তৈরি করেন। পরিবার থেকে দূরে থেকেও এই পরম্পরা তাদের কাছে উৎসবের আনন্দ নিয়ে আসে। খাদ্য, সংস্কৃতি আর মানুষের মিলনের এই আয়োজন চীনের মানুষদের কাছে নতুন বছরের একটি আলাদা উষ্ণ বার্তা বহন করে। ঐতিহ্যবাহী লাবা উৎসব পরিবার ও সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করে বলে বিশ্বাস স্থানীয়দের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।